হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি একটি অসাধারণ অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি যার নাম জঙ্গল ক্রুজ। সো বেসিক্যালি মুভির কাহিনী হচ্ছে একটি ফুল নিয়ে, যেটা পাওয়া যায় গভীর অ্যামাজন জঙ্গলে। তো এই ফুল দিয়ে মানুষের যত বড় অসুখই হোক না কেন সেটা দূর করা সম্ভব। আর এই ফুলটি খোঁজার জন্য অনেক মানুষই সেখানে গিয়েছিল, কিন্তু তারা আর কখনো সেখান থেকে জীবিত ফিরতে পারেনি। তো যাই হোক, এবার আমরা মুভির মূল পয়েন্টে চলে যাই। মুভি শুরু হয় সেই ফুলের গাছটি দেখিয়ে, যার নাম ছিল টিয়ার্স অব দ্য মুন। এরপরে আমরা দেখতে পাই 1600 শতাব্দীতে স্প্যানিশ কিছু সৈন্যরা ওই ফুলের গাছটি খোঁজার জন্য গভীর অ্যামাজন জঙ্গলে এসেছে। কিন্তু এই গাছটি ছিল এক আশ্চর্য ক্ষমতা যা ওই সৈন্যদেরকে বাধা দেয়, আর এর ফলে তারা আহত হয়ে সেখানেই আটকা পড়ে। তবে জঙ্গলে থাকা আদিবাসীরা তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তো ওই সৈন্যদের যে লিডার ছিল তার নাম হলো অ্যাগুয়েরো। সে ওই আদিবাসীদের ডেরায় থাকার পরে জানতে পারে ওই আদিবাসী সর্দারের কাছে এমন একটি অ্যারোহেড রয়েছে যা দিয়ে ওই গাছের ফুল পাওয়া যাবে। আর এটা জানার পরে স্প্যানিশ সৈন্যদের লিডার মানে অ্যাগুয়েরো সে ওই আদিবাসী সর্দারের সাথে প্রতারণা করে তাকে মেরে ফেলে আর তার কাছ থেকে ওই অ্যারোহেডটি নিয়ে নেয়। তবে মৃত্যুর আগে আদিবাসী সর্দার তাকে অভিশাপ দিয়ে যায়, আর অভিশাপটি হচ্ছে ওই জঙ্গলের ভিতর দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই নদী থেকে তারা বেশি দূরে যেতে পারবে না, আর যদি যাওয়ার চেষ্টা করে তাহলেই তারা চিরকালের জন্য পাথরে পরিণত হবে। এরপরে প্রায় 300 বছর পর 1916 সালে লন্ডন দেখানো হয়। সেখানে একটি জাদুঘরে ওই গাছটির চিত্র দেখানো হচ্ছিল, আর ম্যাক নামের একজন লোক সেই গাছটি সম্পর্কে বলছিল সে নাকি ওই গাছটি সম্পর্কে গবেষণা করে জানতে পেরেছে যে ওই গাছের ফুল সংগ্রহ করার জন্য যে অ্যারোহেডটি দরকার সেই অ্যারোহেডটি কিছু মানুষ পেয়ে গিয়েছে। তাই এখন তারা চাইলেই সেই গাছটি থেকে ফুল সংগ্রহ করতে পারবে, আর এই ফুল দিয়ে তারা চিকিৎসা বিজ্ঞানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। মানে ফুলটি দিয়ে তারা যে কোনো অসুখই ভালো করে দিতে পারবে। কিন্তু তখন জাদুঘরের বিশেষজ্ঞ বিজ্ঞানীরা ম্যাকের এ কথা একটুও বিশ্বাস করে না। অন্যদিকে ম্যাকের বোন ডক্টর লিলি সে আবার অন্য ধান্দায় ছিল, কারণ এই জাদুঘরে অতি পুরনো একটি অ্যারোহেড রয়েছে, আর সে গবেষণা করে জানতে পারে এটাই সেই অ্যারোহেড যা দিয়ে ওই গাছের ফুল সংগ্রহ করা যায়। তো সবাই ওটা সাধারণ একটি জিনিস ভেবে ধুয়ে দিলেও লিলির কাছে ওটা খুবই মূল্যবান ছিল। তাই সে ছদ্মবেশে জাদুঘরের ভিতরে ঢুকে ওই অ্যারোহেডটি চুরি করার জন্য। কিন্তু চুরি করার সময় জাদুঘরের কিছু লোকজন তাকে দেখে ফেলে। তখন সেখান থেকে পালানোর জন্য সে সবার সাথে মোকাবেলা করতে থাকে, কিন্তু আমরা তখন দেখি সেখানে জার্মান প্রিন্সও এসে গিয়েছিল। তাই লিলি তার সাথে মোকাবেলা করতে গেলে তাদের ভিতরে সমানে সমানে টক্কর হয়। এরপর এক পর্যায়ে লিলি জানালা দিয়ে বাইরে পড়ে যাচ্ছিল, তখন জার্মান প্রিন্স তাকে বলে তুমি যদি এখন বাঁচতে চাও তাহলে ওই অ্যারোহেডটি আমাকে দিয়ে দাও। আর ওইদিকে লিলির ভাই ম্যাক সেখানে একটি দোতলা বাস নিয়ে আসে। তখন লিলি ওই অ্যারোহেডটির বাক্স প্রিন্সকে দিয়ে সে বাসের উপরে লাফ দেয়। এরপরে ওই জার্মান প্রিন্স বাক্সটি খুলে দেখে সেখানে ওই অ্যারোহেড নেই, আর অ্যারোহেডটি দেখতে তীরের মাথার মতো ছিল, তবে সেটা অনেক পুরনো প্রাচীন একটি তীরের মাথা ছিল। তো যাই হোক, লিলি আর ম্যাক এখন যেহেতু সেই অ্যারোহেডটি পেয়ে গিয়েছে তাই এখন তাদের প্রধান টার্গেট হচ্ছে অ্যামাজন জঙ্গলে গিয়ে সেই গাছটিকে খুঁজে বের করা, আর তাহলেই তারা সেই ফুলটি পেয়ে যাবে যা দিয়ে সব রোগের একটি ওষুধ বানাতে পারবে। তারপরে আমাদের অ্যামাজন নদীতে ফ্রাঙ্ক নামের একজনকে দেখানো হয়, আর সে মূলত একজন টুরিস্ট গাইড ছিল। সে তার বোট দিয়ে পর্যটকদের ঘুরিয়ে টাকা ইনকাম করত। তবে এই ব্যাপারটা একদমই ভুয়া এবং ঠকবাজ ছিল। মানে সে পর্যটকদের ঠকিয়ে এবং ভয় দেখিয়ে তাদের থেকে টাকা নিত। যেমন সে আদিবাসীদের দেখিয়ে বলতো এরা তোমাদের উপর হামলা করে তোমাদের মেরে ফেলবে, তাই এখন তোমরা বাঁচতে চাইলে আমি নিরাপদে দ্রুত বোটটি চালিয়ে তোমাদের এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। তবে দ্রুত বোট চালানোর জন্য আমাকে এক্সট্রা টাকা দিতে হবে। আর এভাবে সে ধান্দামি চালিয়ে যেত। এরপরে ফ্রাঙ্ক যখন বন্দরে আসে তখন নীলু নামের একজন ব্যবসায়ী তার কাছ থেকে টাকা চাইতে থাকে। আসলে ফ্রাঙ্ক তার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, আর সেই টাকা সে এখনো শোধ করতে পারেনি। তো এই কারণে নীলু ফ্রাঙ্কের বোটের ইঞ্জিন খুলে নিয়ে যায়। এরপরে অন্যদিকে লিলি সেই বন্দরে আসে একটি বোট ভাড়া করার জন্য। তাই সে নীলুর সাথে দেখা করতে যায়, কারণ এই বন্দরে একমাত্র নীলুর কাছেই উন্নত মানের বোট ছিল। আর ওই সময় ফ্রাঙ্ক ও নীলুর ঘরে আসে তার বোটের ইঞ্জিন ফেরত নেওয়ার জন্য। তখন লিলি সেখানে এসে ফ্রাঙ্ককে নীলু মনে করে, আর ফ্রাঙ্কও নিজেকে নীলু বলেই পরিচয় দেয়। তখন লিলি ফ্রাঙ্ককে বলে সে অ্যামাজন জঙ্গলের অনেক গভীরে যাবে একটি দুষ্প্রাপ্য গাছের খোঁজে। তখন ফ্রাঙ্ক লিলিকে বলে জঙ্গলের অত গভীরে যাওয়া সম্ভব নয়, আর আপনি যে গাছটির কথা বলছেন আজ পর্যন্ত সেখানে অনেকেই যাওয়ার চেষ্টা করেছে কিন্তু কেউই যেতে পারেনি, কারণ সে পথ অনেক দুর্গম, আর তাছাড়া সেখানে প্রতি পদে পদে বিপদ তো লুকিয়ে আছেই, আর তাই আমি সেখানে যাব না। কিন্তু তখন ফ্রাঙ্ক দেখতে পায় লিলির গলায় সেই অ্যারোহেডটি ঝুলানো আছে, আর এই অ্যারোহেডটি দেখে সে যেতে রাজি হয়। এরপরে সে ভাড়া হিসেবে লিলির সাথে মোটা অঙ্কের টাকা চুক্তি করে, কিন্তু তখনই সেখানে আসল নীলু চলে আসে আর ফ্রাঙ্ক ধরা খেয়ে যায়। কিন্তু তারপরেই সেখানে একটি চিতাবাঘ হামলা করে। তখন ফ্রাঙ্ক সেই চিতাবাঘটির সাথে লড়াই করে সবাইকে বাঁচিয়ে নেয়, আর এটা দেখে লিলি ফ্রাঙ্কের উপর অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সে ভাবে আমাদের তো শুধু বোট হলেই চলবে না, আমাদের এমন একজন
শক্তিশালী লোকও দরকার, যাতে বিপদ আসলে সেও আমাদের সাথে মোকাবেলা করতে পারে। তাই এসব চিন্তা করেই সে ফ্রাঙ্কের সাথে যেতে রাজি হয়। আর ওইদিকে আবারও ফ্রাঙ্কের বোটের ইঞ্জিন নেওয়ার জন্য নীলু তার লোকজন পাঠায়। তখন ফ্রাঙ্ক লিলিকে রেখেই নৌকা চালিয়ে দেয়। তখন সে ম্যাকের হাতে নৌকার দায়িত্ব দিয়ে সে লিলিকে আনতে নিচে নেমে যায়। এরপরে সে যখন লিলিকে বোটের কাছে নিয়ে আসে তখন ফ্রাঙ্ক পানিতে লাফ দেয় নৌকায় আসার জন্য, কিন্তু লিলি তো আর সাঁতার জানে না। তবে লিলি বুদ্ধি খাটিয়ে অন্যভাবে ঠিকই বোটে চলে আসে। কিন্তু তাদের বিপদ এখানেই কেটে যায়নি, তাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। কারণ ওই জার্মান প্রিন্স এখনো কিন্তু তাদের পিছু ছাড়েনি। তাই সে একটি সাবমেরিন নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। আর তখন সে সাবমেরিন থেকে ফ্রাঙ্কদের উপর এলোপাথারি গুলি ছাড়তে থাকে। তবে ফ্রাঙ্ক তার বুদ্ধি খাটিয়ে সেটা কোনোভাবে কাটিয়ে নেয়, কিন্তু জার্মান প্রিন্স এতেই থামেনি। সে তখন করে কি, সাবমেরিন থেকে একটি মিসাইল ফায়ার করে, কিন্তু ফ্রাঙ্ক তার বুদ্ধি দিয়ে এবারও বেঁচে যায়। সে মূলত বোটটি একটি বাড়ির সাথে লাগিয়ে উপরে উঠিয়ে নেয়, আর সেই মিসাইলটি অন্য এক জায়গায় গিয়ে ব্লাস্ট হয়। এরপরে আমরা দেখি তারা এগোতে এগোতে একেবারে নদীর মাঝখানে চলে এসেছে, যেখানে নদীর দুটো রাস্তা রয়েছে। তখন লিলি তার ম্যাপ দেখে ডান দিকে যেতে বলে, কিন্তু ফ্রাঙ্ক ডান দিকে যেতে রাজি হয় না। তখন লিলি ফ্রাঙ্ককে বোঝায় আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেই রোগ নিরাময়ের বিশেষ গাছটি, আর এই গাছটি পেতে হলে আমাদের ডান দিক দিয়েই যেতে হবে। কিন্তু ফ্রাঙ্ক এরপরও রাজি হয় না। তখন লিলি তাকে আবারও বোঝায় আমরা যদি ডান দিক দিয়ে যাই তাহলে ওই গাছটির কাছে যেতে আমাদের 2 দিন সময় কম লাগবে। তো তখন ফ্রাঙ্ক বাধ্য হয়ে লিলির কথায় রাজি হয়ে যায়। এরপরে রাতে ঘুমানোর সময় হলে ফ্রাঙ্ক ম্যাককে বলে তোমার যেখানে ঘুমাতে ইচ্ছা হয় ঘুমাও, তবে আমার রুমে ভুলেও যেও না। আর ফ্রাঙ্কের মুখে এই কথা শোনার পরে লিলির তখন কিছুটা সন্দেহ হয়। তো এরপরে ম্যাক ঘুমানোর জন্য ইঞ্জিন রুমে যায়, আর সে সেখানে গিয়ে কারো একটা উপস্থিতি অনুভব করে। তবে ম্যাক সেটাকে তেমন পাত্তা দেয় না, কিন্তু তার কিছুক্ষণ পরই সে দেখতে পায় সেখানে একটি চিতা বাঘ রয়েছে। তখন বাঘটি তাকে ধাওয়া করে, আর ধাওয়া খেয়ে ম্যাক উপরে চলে আসে। তো এই বাঘটি মূলত ফ্রাঙ্কের পোষা বাঘ ছিল, আর সে তার এই পোষা বাঘ দিয়ে যে লিলি আর ম্যাককে ধোকা দিয়েছে এটা তারা বুঝে যায়। তখন তারা ফ্রাঙ্কের উপর প্রচন্ড রাগ করে, আর তার উপর থেকে তাদের বিশ্বাস উঠে যায়। অন্যদিকে জার্মান প্রিন্স প্রথমবার ব্যর্থ হয়েও কিন্তু থেমে থাকেনি। সে 400 বছর আগের সেই স্প্যানিশ অ্যাগুয়েরোদের কথা জানতো, আর তারা কোথায় আটকা পড়ে আছে সে এটাও জানতো। তো অ্যাগুয়েরো এবং তার সৈন্যদল বছরের পর বছর সেখানে পাথর হয়ে আছে। তখন জার্মান প্রিন্স সেখানে গিয়ে তাদের উপর নদীর পানি দেয়, এর ফলে তারা জীবিত হয়। কিন্তু তারা তখন মানুষ ছিল না, তারা একজন মনস্টারে পরিণত হয়েছিল। এরপরে জার্মান প্রিন্স তাদের সাথে একটি চুক্তি করে। চুক্তিটি এরকম যে জার্মান প্রিন্স সেই ফুলটি উদ্ধার করে সেটা দিয়ে তাদের এই অভিশাপ থেকে মুক্ত করবে, তবে এর বিনিময়ে লিলিকে তাদের আটকাতে হবে। আর ওইদিকে ফ্রাঙ্ক কোনোভাবে জানতে পেরেছে লিলির কাছে ওই অ্যারোহেডটি রয়েছে, আর এই কারণেই সে ওই গাছটির কাছে যাওয়ার জন্য এত উৎসাহী। আর তাছাড়া আজ অব্দি সেখানে কেউই যেতে পারেনি। তাই ফ্রাঙ্ক তার চিতাবাঘটিকে বলে যেভাবেই হোক ওই অ্যারোহেডটি চুরি করে এনে আমাকে দেবে। এরপরে তারা সেই নদী দিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু আমরা তখন দেখি সেই নদীটি ছিল অত্যন্ত ভয়াবহ, যার কারণে তাদের বোটটি কাঁপতে থাকে। আর তখন সেই চিতাবাঘটি ওই অ্যারোহেডটি চুরি করতে যায়, কিন্তু সেখানে একটি মদের বোতল ছিল, যেটা দেখে ওই বাঘটি খাওয়া শুরু করে। আর এইদিকে লিলি এবং ফ্রাঙ্ক খেয়াল করে তাদের সামনে বড় একটি খারাপ ঝর্ণা রয়েছে, মানে যেখান থেকে একটু পড়লে মৃত্যু নিশ্চিত। কিন্তু তখন ফ্রাঙ্ক বোটটিকে ঘুরিয়ে কোনো রকমে সেখান থেকে তাদের বাঁচিয়ে নিয়ে যায়। আর ওইদিকে আমরা দেখি ওই চিতাবাঘটি অ্যারোহেডটি তো আনা দূরের কথা, সে উল্টো মদ খেয়ে মাতাল হয়ে রয়েছে। এরপরে তারা একটি জায়গায় এসে তাদের বোটটি দাঁড়া করায়, আর সেখানে ফ্রাঙ্ক এবং ম্যাক মিলে কিছু কাঠ জোগাড় করছিল। আর ওইদিকে বোটের মধ্যে লিলি ছিল। তো লিলির আবার সন্দেহ ছিল ফ্রাঙ্কের উপরে যে কেন সে তার রুমে কাউকে যেতে না করেছে। তাই লিলি ফ্রাঙ্কের রুমে যায়, আর সেখানে গিয়ে সে বহু পুরনো 100 বছরের আগের একটি ম্যাপ খুঁজে পায়, যা দেখে লিলি বুঝতে পারে ওই গাছটির ব্যাপারে এবং ওই অ্যারোহেডের ব্যাপারে ফ্রাঙ্ক আগে থেকেই জানতো। কিন্তু তখনই সেখানে ফ্রাঙ্ক চলে আসে। তখন লিলি তাকে জিজ্ঞেস করে তুমি এই গাছের সম্বন্ধে আর কি কি জানো, আর কি কি এখানে লুকিয়ে রেখেছ। তখন ফ্রাঙ্ক লিলিকে বলে আমি এখানে কিছুই লুকাইনি, যদি সত্যিটা জানতে চাও তাহলে শোনো, আমরাও এক সময় এই গাছটির খোঁজে এখানে এসেছিলাম, কিন্তু আমরা তখন ব্যর্থ হয়েছি। তখন লিলি আবার বলে তখন তোমাদের কাছে এই অ্যারোহেডটি ছিল না, আর এটাই হচ্ছে একমাত্র চাবি যা দিয়ে ওই গাছটিকে খুঁজে পাওয়া যাবে। এরপরে সেখানে কিছু আদিবাসী এসে তাদের উপর হামলা করে এবং তাদেরকে অজ্ঞান করে তাদের সাথে নিয়ে যায়। আর সেখানে ওই আদিবাসীদের যে সর্দার ছিল সে তখন ফ্রাঙ্কের সাথে তাদের ভাষায় কথা বলতে থাকে। এরপরে ফ্রাঙ্ক তাদের সাথে কথা বলে জানায় তারা আমাদের সবাইকে ছেড়ে দেবে যদি তাদের আমরা সেই অ্যারোহেড নামের জিনিসটি দিয়ে দেই। কিন্তু লিলি সেটা দিতে একদমই রাজি হয় না, উল্টো তাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তারা লিলির সাথে ফাইট করে না। আর তখন তাদের ভিতর থেকে একজন আদিবাসী হঠাৎ করে হেসে দেয়। আসলে ওখানে আদিবাসী সেজে যারা ছিল তারা সবাই ফ্রাঙ্কের লোক ছিল, আর এটা মূলত ফ্রাঙ্কেরই
প্ল্যান ছিল যাতে সে অ্যারোহেডটি পেয়ে যায়। তো এটা জেনে লিলি খুবই রেগে যায় আর তারপরে সে আর তার ভাই ম্যাক মিলে ফ্রাঙ্ককে ঘুষি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন ওই জায়গায় থাকা একটি মেয়ে বলে, আমি অনেক পুরনো লেখা বুঝি। তো এটা শোনার পরে লিলি তাকে ওই অ্যারোহেডটি দেখিয়ে জিজ্ঞেস করে এখানে কি লেখা আছে। তখন সে লিলিকে বলে তাদের এমন একটি জায়গায় যেতে হবে যেখানে গিয়ে জলকে পাথরে পরিণত করতে হবে এবং সঠিক সময়ে একটি হৃদয় ভাঙতে হবে আর রক্তাক্ত চাঁদের আলোতেই সেই গাছে ফুল জন্মাবে। কিন্তু এই কথাগুলোর আগামাথা লিলি কিছুই বুঝতে পারে না, মানে তার কাছে বিষয়টা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো এরপরে লিলি এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় আর সে এখন ফ্রাঙ্ককে একটুও বিশ্বাস করে না, তাই লিলি ফ্রাঙ্ককে ছাড়াই যেতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে সেই অভিশপ্ত স্প্যানিশ সৈন্যরা আক্রমণ করে আর তখন তাদের মধ্যে এক প্রকার ফাইট শুরু হয়। তো তখন ফ্রাঙ্ক সেই অভিশপ্ত স্প্যানিশ সৈন্যদের লিডার মানে অ্যাগুয়েরোর সাথে ফাইট করছিল আর ফাইটের এক পর্যায়ে অ্যাগুয়েরো ফ্রাঙ্কের বুকে একটি চাকু ঢুকিয়ে দেয় আর এর মধ্যেই অ্যাগুয়েরো লিলির কাছ থেকে সেই অ্যারোহেডটি নিয়ে নিয়েছিল আর ফ্রাঙ্ক মূলত ওই অ্যারোহেডটি নেওয়ার জন্যই এই অ্যাগুয়েরোর সাথে লড়াই করছিল। আর এরপরে আমরা দেখতে পাই ফ্রাঙ্ক ওই অ্যারোহেডটি নিয়ে লিলিকে দিয়ে দেয় এবং সে ওই উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায় আর এটা দেখে আমাদের মনে হয় ফ্রাঙ্ক হয়তো মারা গিয়েছে। তো এটা দেখে লিলির খুবই কষ্ট লাগে, কারণ যাকে সে প্রতারক বলছিল সে তার অনেক বড় একটি উপকার করে দিয়ে গেছে। কিন্তু এখন তাকে এসব ভাবলে চলবে না, বরং এখান থেকে পালাতে হবে, কারণ ওই স্প্যানিশ সৈন্যদের দল তাকে ধরার জন্য আসছে। তবে আমরা দেখি লিলির ভাগ্যটা খুবই ভালো ছিল, কারণ সে এমন দিকে দৌড় দিয়েছিল সেটা ছিল নদীর বিপরীত দিক আর অভিশপ্ত সৈন্যরা কিন্তু নদী থেকে বেশি দূরে যেতে পারবে না। তো সৈন্যরা কিছুটা এগোতেই ওখানে থাকা লতা পাতা আর গাছগুলো তাদেরকে আটকে ধরে, যার কারণে তারা আর এগোতে পারে না। আর তখন অ্যাগুয়েরো কিছু মৌমাছিদের দিয়ে জার্মান প্রিন্সকে খবর পাঠায়, কারণ সে জার্মান প্রিন্সকে কথা দিয়েছিল যে সে তাকে সাহায্য করবে। এরপরে আমরা দেখি সেই মৌমাছিগুলো গিয়ে জার্মান প্রিন্সকে ম্যাপে দেখায় যে তাকে কোথায় যেতে হবে এবং কোথায় সেই অ্যারোহেড রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি লিলি নদীর তীরে ফ্রাঙ্ককে খুঁজে পায় আর প্রথমে সে মৃত ভেবে ভয় পেয়ে গেলেও পরে কাছে গিয়ে দেখে ফ্রাঙ্ক এখনো জীবিত রয়েছে। আর এখানে একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে ফ্রাঙ্কের শরীরে এখনো সেই চাকুটা ঢুকেছিল কিন্তু তার শরীরে কোনো রক্তই নেই। তখন এই বিষয়টা তাদের একটু অদ্ভুত লাগে। তবে এরপরে ফ্রাঙ্ক তাদের বলে আমার বয়স প্রায় 400 বছরের উপরে। আর তখন লিলি তার বুক থেকে চাকুটা বের করে নেয়, যা দেখে ম্যাক অজ্ঞান হয়ে যায়। আর এরপরে ফ্রাঙ্ক লিলিকে সব ঘটনা খুলে বলে। তো ফ্রাঙ্ক বলে যে এই গল্পটা 1600 শতাব্দীর, তখন সে অ্যাগুয়েরোর সাথে কাজ করত আর তারা দুই ভাইয়ের মতো একে অপরকে ভালোবাসত। আর অ্যাগুয়েরোর একটি মেয়ে ছিল যে প্রচন্ড অসুস্থ ছিল আর তাকে শুধুমাত্র এই গাছের ফুল দ্বারাই বাঁচানো সম্ভব, তা না হলে তাকে বাঁচানো যাবে না। তাই তারা দলবল নিয়ে বের হয়, কিন্তু পথে বিপদে পড়লে জঙ্গলের আদিবাসীরা এসে তাদের বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরে অ্যাগুয়েরো আদিবাসী সর্দারকে মেরে অ্যারোহেডটি নিয়ে নেয়। আর তারপরে অ্যাগুয়েরো আদিবাসী সর্দারের মেয়েকে যখন মারতে যাবে তখন ফ্রাঙ্ক তাকে আটকে দেয়, কিন্তু এতে করে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর ফাইটের এক পর্যায়ে অ্যাগুয়েরো ফ্রাঙ্কের ভিতরে একটি চাকু ঢুকিয়ে দেয়। এরপরে অ্যাগুয়েরো সারা গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তবে আমরা তো জানি মরার আগে সেই আদিবাসী সর্দার অ্যাগুয়েরোকে অভিশাপ দিয়ে গিয়েছিল, তো সেই অভিশাপ ফ্রাঙ্কের গায়েও লেগেছিল, মানে ফ্রাঙ্কও এখন অভিশপ্ত। তারপরে ফ্রাঙ্ক করে কি অ্যাগুয়েরো এবং তার বাকি দলকে বোকা বানিয়ে এমন একটি জায়গায় ফেলে দিয়েছিল যেখানটা নদী থেকে অনেক দূরে, আর এই কারণে তারা অভিশাপে সেখানে পাথর হয়ে গিয়েছিল। আর সে তারপর থেকে দীর্ঘদিন ধরেই এই নদীর আশেপাশে বসবাস করছে। এরপরে অন্যদিকে আমরা দেখতে পাই জার্মান প্রিন্স ম্যাককে ধরে নিয়ে গেছে এবং তাকে ভয় দেখিয়ে লিলি কোথায় আছে এটা জানতে চায়। তো তখন ম্যাক ভয় পেয়ে লিলি আর ফ্রাঙ্ক কোথায় আছে এটা বলে দেয়। আর অন্যদিকে লিলি আর ফ্রাঙ্ক একেবারে আসল পয়েন্টে চলে যায় যেখানে সেই গাছটি ছিল, আর সেই জায়গায় মূলত জলকে পাথরে পরিণত করতে হবে, মানে এমনটাই সেই অ্যারোহেডের উপরে লেখা ছিল। তো এই লেখার মানে আরো ভালোভাবে বোঝার জন্য ফ্রাঙ্ক পানির নিচে যায় আর সেখানে গিয়ে সে একটি প্রবেশ পথ খুঁজে পায়, কিন্তু পথটা এতই সরু ছিল যে সেটার ভিতর দিয়ে সে ঢুকতে পারবে না। তাই সে উপরে উঠে লিলিকে বলে সেখান দিয়ে যাওয়ার জন্য, কিন্তু লিলি তো সাঁতারও জানে না আর সে পানিতে বেশিক্ষণ ডুব দিয়েও থাকতে পারবে না। তবে ফ্রাঙ্ক তো অমর, সে তো আর নদীতে মরবে না। তো তাই সে লিলিকে পানিতে নিয়ে তাকে অক্সিজেন দেয় আর তারপরে লিলি ওই সরু পথটি দিয়ে ঢুকে ভিতরে থাকা একটি সুইচ টিপে দেয়, আর যার ফলে আমরা দেখি সেখানের পানিগুলো আস্তে আস্তে নিচে নামতে থাকে। আর ওই অ্যারোহেডটির উপরে যে লেখা ছিল জলকে পাথরে পরিণত করতে হবে, তো এই জায়গাটি কিন্তু এখন জল সরে পাথরে পরিণত হয়েছে। কিন্তু তখনই সেখানে সেই জার্মান প্রিন্স তার সাবমেরিন নিয়ে চলে এসেছিল আর তারপরে সে তাদের সবাইকে ধরে ফেলে। তো জীবন বাঁচাতে তারা সবাই জার্মান প্রিন্সের সাথে এক হয় যে তারা প্রিন্সকে ওই ফুলের গাছটি পেতে সাহায্য করবে। এরপরে তারা সবাই মিলে সেখানে প্রবেশ করে। তখন তারা সেই বিশাল গাছটি দেখতে পায়। তো এই গাছটি মরে একেবারে শুকিয়ে
লুকিয়ে রয়েছে, কিন্তু কি করে মরা গাছকে আবার জীবিত করতে হয় সেটা একমাত্র লিলিই জানতো। তারপরে ফ্রাঙ্ক তাদেরকে বলে, আমি তোমাদের এই ফুলটি পেতে সাহায্য করব, তবে এর জন্য আমার একটা ফুল চাই। আর মূলত ফ্রাঙ্কও অভিশপ্ত ছিল, তাই তার এই অভিশাপ থেকে বের হওয়ার জন্য একটি ফুল দরকার। এরপরে ফ্রাঙ্ক অ্যারোহেডটি নিয়ে গাছটিকে জীবিত করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখি সে ব্যর্থ হয়। তখন জার্মান প্রিন্স আবার লিলির কাছ থেকে সাহায্য চায়, কিন্তু এর বিনিময়ে লিলিও একটা ফুল চায়। তখন প্রিন্স তাদেরকে বলে, তোমাদের দুজনকে একটি করে ফুল দেব না, বরং শুধুমাত্র একটি ফুল দিব, সেটা যে কেউ নিতে পারো। তো লাস্টে ডিসাইডেড হয় ফুলটি লিলিই নেবে, কিন্তু প্রিন্স তখন বলে, তাহলে কিন্তু ফ্রাঙ্ককে হত্যা করতে হবে। আর তখনই লিলির সেই লেখাটি মাথায় আসে যে একটি হৃদয় ভাঙতে হবে। তো আমরা এতক্ষণে যেটাকে অ্যারোহেড ভেবেছিলাম সেটা কোনো অ্যারোহেড ছিল না, সেটাই মূলত হার্ট বা হৃদয় ছিল। এরপরে ফ্রাঙ্ক সেটাকে ভেঙে ফেলে, আর সেটার ভিতর থেকে একটি উজ্জ্বল পাথর বের হয়। এরপরে সেই পাথরটা সেই স্থানে লাগিয়ে দেয়, আর তারপরে সেই গাছটি জীবিত হয়ে সেখানে উজ্জ্বলভাবে ফুটে ওঠে। আর তখন আমরা দেখি সেখানে চাঁদও চলে এসেছিল, আর এটা ব্লাড মুন ছিল, তাই গাছটি এবার পুরোপুরি জীবিত হয়ে যায়। আর এরপরে লিলি তার কথা মতো ফ্রাঙ্ককে দুটো গুলি করে, যাতে প্রিন্স মনে করে লিলি ওদের হয়ে কাজ করছে। তবে এটা লিলির একটি চাল ছিল, কারণ আমরা জানি ফ্রাঙ্ক অমর। তো প্রিন্স আর লিলি তো উপরে ছিল, আর নিচে প্রিন্সের লোকজন ছিল। ওইদিকে আবার ফ্রাঙ্কও গুলি খেয়ে নিচেই পড়ে গিয়েছিল। তো তখন আমরা দেখি ফ্রাঙ্ক লুকিয়ে লুকিয়ে প্রিন্সের লোকজনদের মারতে থাকে, আর লিলি গাছে উঠে যায় ফুল চুরি করার জন্য। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত চাঁদের আলো থাকে ঠিক ততক্ষণই এই গাছটি জীবিত থাকবে। তো তারা যখন ফুলটি নিবে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সব ফুল মারা যাবার আগেই লিলি একটি ফুল নিতে সক্ষম হয়। কিন্তু তখনই সেখানে ফুল নেওয়ার জন্য জার্মান প্রিন্স আসে, আর লিলিও তখন ফুলটি নিতে গিয়ে নিচে পড়ে যেতে থাকে। তখন প্রিন্স এখানে লিলিকে আবারও অফার দেয়, তুমি আমাকে ফুলটি দিয়ে দাও, তাহলে আমি তোমায় বাঁচাবো। তো লিলি তখন করে কি, ফুলটি ফ্রাঙ্কের দিকে ছুড়ে দেয়। এরপরে সেখানে ওই অভিশপ্ত সৈন্যরাও চলে এসেছিল। তখন ফ্রাঙ্ক তাদেরকে ফুলের লোভ দেখিয়ে প্রলোভন দেখায়। অন্যদিকে ম্যাক এবং প্রিন্স ফাইট করলে এক পর্যায়ে ম্যাক প্রিন্সকে মেরে দেয়। তো তখন তাদের পিছনে রয়েছে শুধুমাত্র সেই অভিশপ্ত সৈন্যরা, তাই তারা সবাই মিলে ফ্রাঙ্ককে ধাওয়া করছে, কারণ ফ্রাঙ্কের কাছেই সেই ফুলটি ছিল। কিন্তু এইদিকে তখন আমরা দেখি ফুলটি আসলে ম্যাকের কাছে ছিল, আর সেটা সে লিলিকে দেখায়। তখন লিলি ফ্রাঙ্কের জন্য আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে যে ও এই ফুলটি আমাদের দেওয়ার জন্য এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে। তারপরে ফ্রাঙ্কের বোটে যখন অভিশপ্ত সৈন্যদের সাথে ফাইট হচ্ছিল, তখন বোটটি একটি পাথরের দেয়ালের সাথে আটকে যায়, যার ফলে ওই দেয়ালটি তাদের আটকে নেয় এবং তারা আবারও পাথরে পরিণত হয়। তারপরে লিলি এবং ম্যাক যখন সেখানে আসে, তখন তারা দেখতে পায় ওই সৈন্যদের সাথে ফ্রাঙ্কও পাথর হয়ে গেছে। তখন লিলি খুবই কষ্ট পায় এবং ফ্রাঙ্কের চেহারা স্পর্শ করে। তারপরে লিলি ঠিক করে যে ফুলটির জন্য সে এত কষ্ট করেছে আর শুধুমাত্র একটি ফুলই পেয়েছে, সেই ফুলটি সে ফ্রাঙ্কের জন্য ব্যবহার করবে। মানে সে ওই ফুলটি ব্যবহার করে ফ্রাঙ্ককে এই অভিশাপ থেকে মুক্তি দিতে চায়। কিন্তু এই ফুলটি ফ্রাঙ্কের মুখে রাখতেই ফুলটি হাওয়ায় মিলিয়ে যায়, তবে তাতেও ফ্রাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আর তখন লিলি আশাহত হয়ে তার ভাই ম্যাককে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখন আমরা দেখি ফ্রাঙ্কের সেই চিতাবাঘটিও অনেক উদাস হয়ে বসে রয়েছে, তাই লিলি আর ম্যাক চলে গেলেও সে সেখানেই থেকে যায়। আর কিছুক্ষণ পরেই চিতাবাঘটি একটি শব্দ করে, আর তখন লিলি দূর থেকে সেই শব্দটি শুনে ভাবে এই শব্দটি হয়তো ফ্রাঙ্কের জন্য করেছে। তাই লিলি দ্রুত সেখানে যায় আর দেখে ফ্রাঙ্ক একদম পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, আর তার কপাল থেকে রক্ত বের হচ্ছে। এর মানে হচ্ছে ফ্রাঙ্ক সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, আর সে বর্তমানে একটি সাধারণ মানুষে পরিণত হয়েছে। এরপরে তারা সবাই একে অন্যকে জড়িয়ে ধরে, মানে তারা সবাই খুবই খুশি। আর তখনই আমরা দেখি আবারও সেখানে চাঁদ এসেছে এবং সেই গাছটি থেকে সর্বশেষ ফুলটি বেরিয়ে আসে। তো এটাই সর্বশেষ ফুল, কারণ ওই অ্যারোহেডটি এখন আর কারো কাছে নেই, আর সেটার পাওয়ারও শেষ হয়ে গিয়েছে। তাই এই ফুলটি গাছের শেষ ফুল ছিল। তো এরপরে সেই ফুলটি নিয়ে তারা সেখান থেকে চলে আসে, আর তারপরে লিলি তার দেশে ফিরে আসে। এরপরে সে এমন একটি শক্তিশালী ওষুধ বানায় যেটা অনেক বেশি জনপ্রিয়তা পায়। এরপরে মুভির এন্ড অফ দ্য সিনে আমরা দেখতে পাই লিলির ভাই ম্যাক সেই জাদুঘরে বড় বড় বিশেষজ্ঞদের সামনে বক্তব্য দিচ্ছে, আর বর্তমানে লিলি এবং ম্যাককে সব থেকে সেরা ডক্টর কিংবা বিশেষজ্ঞ মানা হয়। আর এরপরে আমরা দেখি লিলি আর ফ্রাঙ্ক একসাথে রয়েছে এবং তারা খুব সুখে রয়েছে। তো সিনেমাটি এখানেই শেষ হয়। তো যাই হোক, মুভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে আপনাদের সবার কাছে যে ভালো লাগবে বিষয়টা এমন না, কিন্তু তারপরও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের মনে হয় আমাদের সাপোর্ট করা উচিত, তাহলে আমাদের সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।